সুমনদা, হয়তো ভগবান আমার ভাগ্য এভাবেই তৈরি করেছেন। যদি সবকিছু ভাগ্যের উপর নির্ভর করে তাহলে ভাগ্যও তো ঈশ্বরের উপর নির্ভরশীল। এটা কি ভগবানের সংকেত নয় যে এবার জীবনে তোমার এগিয়ে যাওয়া উচিত? সুমনা, এটা পড়ে না। রং ছাড়া জীবন অসম্পূর্ণ সুমনা, আর তুমিই বা রং ছাড়া কি করে বাঁচবে? বাবা মশাই, ওদের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি, কিন্তু ভিডিও আমার কাছে পৌঁছে গেছে। বুঝতে পারছি না যে এই ভিডিও আমাদের ফ্যামিলি গ্রুপে কে পাঠাতে পারে। দাদু, জানি না, কোনো একটা আননোন নাম্বার থেকে এসেছে। যে এই ভিডিওটা পাঠিয়েছে সে নিশ্চয়ই জানে ওরা কোথায়। বাবা, সবাই এমন ভাবে কথা বলছে যেন কিছুই হয়নি, কেউ কিছু দেখেইনি। প্রশ্ন এটা নয় যে ওরা দুজন কোথায়, প্রশ্ন এটা যে দুজনে করলো কি। এটা
হয়েছে আপনি কোনো ডক্টর হননি, না হলে কোনো মেয়ের চিকিৎসা করতেই পারতেন না। না শোনা, এরকম চিন্তা করতে নেই শোনা, কান্না বন্ধ করো, কিচ্ছু হবে না তোমাদের সুমনা দিদি। অংশুমান সুমনাকে বাড়িতে নিয়ে তো আসবে, কিন্তু ও টিকতে পারবে না আর এখানে। অংশুমানদা, আমাদের এবার এখান থেকে বেরোনো উচিত। হ্যাঁ, এই সময় যাওয়ার জন্য কিছু পেয়েও যাব। চলো। আমি যখন ওখানে পৌঁছলাম তখন দেখলাম শিশির ওর গায়ে বোম বেঁধে রেখেছে। ব্লাস্ট হতেই যাচ্ছিল আর তুমি এটা কি করলে তানিয়া? পাগল হয়ে গেছো নাকি? কি করলে এটা? সেটাই যেটা অনেকদিন আগে করা উচিত ছিল। হবু স্বামী হও তুমি আমার, যে কেউ এসে তোমার গায়ে পড়ার চেষ্টা করবে সেটা সহ্য হবে না আমার। এগুলো কি আজে বাজে কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথাটা তো এতদিনে আমার ঠিক হয়েছে অংশুমান। এতদিন তো শুধু আমি সন্দেহ করেছিলাম, কিন্তু আজ এখানে দেখে আমি শিওর হয়ে গেলাম। কয়েকদিন আগে যখন আমি তোমাদের দুজনের সম্পর্ক নিয়ে কথা তুলেছিলাম তখন আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা হয়েছিল। আমাকে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছিল এর কাছে। আজ আমি দেখতে চাই যে এ কি করবে। কি বলছো এগুলো? এই ভিডিওটা তোমাকে কে পাঠিয়েছে? এই ভিডিও কে পাঠিয়েছে তাতে কিছু এসে যায় না বড় খোকা। যেটা ওই ভিডিওতে দেখা যাচ্ছে সেটা কি করে অস্বীকার করবি বল? মা,
তোমারও কি এটাই মনে হয় যে ভিডিওতে তুমি যা দেখছো সেটা সত্যি? মা ব্লাস্ট হওয়ার পর আমরা পেছনের রাস্তা দিয়ে বেরিয়েছিলাম, আর তারপর জানি না কতক্ষণ অজ্ঞান পড়েছিলাম ওখানে। যখন জ্ঞান ফিরলো দেখলাম সুমনা ইনজিওর্ড। এই ভিডিওতে তুমি যা দেখছো সেগুলো মিথ্যে মা। আমি আঘাতের জায়গায় প্রলেপ লাগাচ্ছিলাম, আর কিচ্ছু নয়। কিন্তু অংশুমান, তোমার এই ব্যবহার আমাদের সকলকে আহত করেছে। বাবা আমি বলছি শুনুন, এইসব অজুহাত দিচ্ছে ও, আর এইসব অজুহাতের কারণ হলো সুমনার এই রঙিন পোশাক। এই ব্যাপারেও তুই কি কিছু বলতে চাস বড় খোকা? কোনো ব্যাখ্যা দিতে চাস কি? জেঠিমা, তোমার সঙ্গে তর্কে আমি পারবো না, কারণ যে নজরে তুমি সমাজটাকে দেখো তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্কই নেই। সেই জন্য তুমি কিছু দেখতেও পাবে না। আর এই বিষয় নিয়ে আমার যা দৃষ্টিভঙ্গি সেটা তুমি ভালো মতন জানো। বড় খোকা, তোর মানসিকতা পর্দার পিছনে থাকলেও আমার পরিষ্কার নজরে আসে রে বড় খোকা। আর আজ ওদের দুজনকে একসাথে দেখে একটা কথা তো পরিষ্কার হয়ে গেছে, আর প্রমাণও হয়ে গেল যে ওদের দুজনের মধ্যে কিছু একটা সম্পর্ক তো আছে, আর সেটা অবৈধ সম্পর্ক। এবার চুপ করো জেঠিমা, আর এবার থামো তোমরা সবাই। বাবা মশাই, বৌঠান এসব কি বলছেন? দেখতে পাওয়া তো দূরের কথা, তোমার থেকে তো ন্যায়ের আশাটাও করা যায় না। ছি জেঠিমা, কি নিচু তোমার ভাবনা চিন্তা। ব্যাস অংশুমান, এর দায়িত্ব যদি তুই নিতে না চাস তাহলে সুমনা আমাদের বলবে। বলো সুমনা, কি হয়েছিল বলো, কতটা সত্যি আছে এতে? তুমি সুমনাকে জিজ্ঞেস করছো মা? নিজের মনকে জিজ্ঞেস করো তুমি, যে তোমার সত্যি মনে হয় সুমনা এরকম কিছু করতে পারে? আমি এরকম কিছু করতে পারি? অংশুমান, কি ঠিক কি ভুল আমি জানি না, কিন্তু এতে যা দেখা যাচ্ছে সেটা গোটা পরিবারকে লজ্জিত করার জন্য যথেষ্ট। বল, মিথ্যে প্রমাণ করতে পারবি? বল, এটাকে মিথ্যে প্রমাণ করতে পারবি? কোনো উত্তর আছে তোর কাছে? বাহ, বিয়েটা তো হলো না, কিন্তু রায় বাহাদুর বংশের ওপর দুটো অনাথ বাচ্চার বোঝা এসে পড়ল। তানিয়া রস্তোগি, তুমি আমাকে ধাক্কা মেরেছো সেজন্য আমার খারাপ লাগেনি। আমার তো এই জন্য খারাপ লাগছে যে তুমি এই বাচ্চা দুটোকে অনাথ আর বোঝা বললে। আর এ বিষয়ে খারাপ লেগেছে যে তুমি আমার আর অংশুমানদার সম্পর্কের ওপর দাগ লাগানোর চেষ্টা করেছো। যদি আজ আমি এটা সহ্য করে নিই তাহলে এই অপবাদ সত্যি প্রমাণিত হবে। কিন্তু ভুলটা সবসময় ভুলই থাকে। ব্যাস ব্যাস, এবার অনেক হয়েছে। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যে সে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো মানে হয় না, কারণ মিথ্যের ছায়া এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে আজ এক মায়ের মনেও সন্দেহ জন্ম নিয়েছে। অংশুমানদা, আপনি খুব ভালো আর খুব দয়ালু একজন মানুষ। আপনি সব সময় আমার ধারণার বাইরে গিয়ে আমাকে সাহায্য করেছেন। এখানে পরিবারের কারোরই কোনো দোষ নেই, কারণ যখনই অগ্নি পরীক্ষা দেওয়ার প্রশ্ন ওঠে তখন প্রত্যেকবার প্রত্যেক যুগে কেবলমাত্র সীতাকেই অগ্নি পরীক্ষা দিতে হয়। আমি এতদিন সহ্য করে এসেছি, কিন্তু ব্যাস
ব্যাস আর সহ্য করতে পারছি না আমি। অনেক হয়েছে। সুরভি মা আপনাকে রাম বলে ডাকেন অংশুমানদা, কিন্তু এখানে তো কেউই সেই রামের গায়ে কালিমা দিতেই দ্বিধাবোধ করছেন না। আমার মন জানে যে আমি আমার স্বপ্নেও কোনোদিন অংশুমান দাকে নিয়ে এরকম ভাবনা ভাবিনি, কিন্তু এখন আমি আর কাউকে কোনো কৈফিয়ত দেব না। ব্যাস এখন এই বিষয়টা, এই সম্পর্ক সব আজই এখানেই শেষ করে দেওয়া উচিত। যাতে এই সমস্ত প্রশ্ন ওঠাও বন্ধ হয়ে যায়। আজকের পর থেকে আমার কাছে এই বাড়ি, সুরভি মা, অংশুমান দা, এই পরিবার সবকিছুই শুধু এক স্মৃতি হয়ে রয়ে যাবে। আমি এখানে থাকবো না। আমি চলে যাব এখান থেকে, এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো। শুধু আমার সঙ্গে নিয়ে যাব আমার নন্দনের স্মৃতি। আজকের পর থেকে আমি এই বাড়ির কেউ নই, এ বাড়ি নয় আমার। আমি আর কোনো কৈফিয়ত দিতে পারবো না, আর না কোনো কৈফিয়ত দিতে চাই। আমি সুমনা আজ এটা ঘোষণা করছি যে আজ, এখন থেকে এই পরিবারের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। না না মা সুমনা, আজকের পর থেকে আমার কাছে এই বাড়ি, সুরভি মা, অংশুমান দা, এই পরিবার সবকিছুই শুধু এক স্মৃতি হয়ে রয়ে যাবে। আমি এখানে থাকবো না। আমি চলে যাব এখান থেকে, এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো। দাদা, আমি কখনো তোমাকে এমন ভাবে দুশ্চিন্তা করতে দেখিনি এর আগে। আর তুমি জানো এই ফ্রাস্ট্রেশনের কারণটা কি? তুমি নিজেই এর আসল কারণ অংশুমান দাদা, তুমি নিজেই। তুমি আমাকে আমার কষ্ট থেকে বের করার জন্য কত কিছু বলেছো। মা বুঝুক বা না বুঝুক, বাড়ির লোকেরা বুঝুক বা না বুঝুক, কিন্তু আমি জানি আমার অংশুমান দাদা কোনো কারণেই নিরাশ হতে পারে না। আর আমি তোমাকে এই অবস্থায় দেখে আর সহ্য করতে পারছি না দাদা। আরতি, এই ডায়েরি। অংশুমান দাদা, আমি তোমার থেকে ছোট, কিন্তু এইভাবে তোমায় ভেঙে পড়তে দেখতে পারবো না। যখন আমি তোমার ঘর পরিষ্কার করতে এসেছিলাম তখন এই ডায়েরিটা আমি পেয়েছি। আর তুমি জানো এর প্রত্যেকটা পাতায় কি লেখা আছে? যে তুমি প্রথম দিন থেকে সুমনাকে ভালোবাসো দাদা। আরতি, তোর এই ডায়েরিটা পড়া উচিত হয়নি। তুই নিশ্চয়ই জানিস যে কারোর ডায়েরি এইভাবে পড়তে নেই। সরি অংশুমান দাদা, আমার একদম উচিত হয়নি তোমার ডায়েরি পড়া। কিন্তু যখন তোমার ঘর পরিষ্কার করছিলাম তখন এই ডায়েরিটা পড়ে গিয়েছিল। তখন একটা পাতাও খুলে গিয়েছিল, আর সেখানে সুমনের ব্যাপারেই কিছু লেখা ছিল। আমার চোখ পড়েছিল দুটো লাইনের ওপর, আর আমি নিজেকে আটকাতে পারিনি। তারপরেই পুরো ডায়েরি আমি পড়ে নিয়েছি। আমার একবারও মনে হয়নি যে আমি কোনো দিক থেকে ভুল। অংশুমান দাদা, আমার মনে হয়েছিল ভগবান আমাকে এই রাস্তাটা দেখাচ্ছেন যাতে আমি তোমাকে আর সুমনাকে একটু সাহায্য করতে পারি, তোমাদের দুজনের কষ্টকে একটু যাতে দূর করতে পারি দাদা। আর তুই চুপ কর। তুই কি জানিস যে তুই কি বলছিস? দাদা, আমি এটাই অনুভব করেছি। মানছি নন্দন সুমনাকে প্রপোজ করেছিল। তুমি বলো তো, তোমার মনে কি সুমনার জন্য কোনো জায়গা ছিল না? আরতি,
ঠিক আছে দাদা, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু জিজ্ঞাসা করব না। তোমার মনে যখন সুমনার জন্য কোনো জায়গাই নেই, তাহলে ডায়েরিটার আর কি কাজ? এটা বরং আমি নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলি। আরতি, আরতি শোনো আমার কথা। আরতি কি করছিস তুই? এটা পাগল হয়ে গেছিস? দাদা, এই ডায়েরিতে তোমার যে ফিলিংস লেখা আছে সেটাকে না হয় তুমি চেপে রাখবে, কিন্তু সেই অনুভূতির কি হবে যেটা তুমি অনুভব করো? দাদা, ভগবানও এটাই চান যে তুমি আর সুমনা যাতে এক হয়ে যাও। সুমনার যখনই কোনো সমস্যা হয় তুমি ওকে বাঁচাতে চলে যাও, আর ও তোমাকে বাঁচাতে চলে আসে। তোমাদের দুজনের দুজনকে প্রয়োজন দাদা। তুমি এই কথাটা কবে বুঝতে পারবে? আরতি, আমি কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু না। তুমি সবটাই বুঝতে পারছো অংশুমান দাদা, শুধুমাত্র না বোঝার ভান করে চলেছো তুমি। তুমি আসলে কিছু বুঝতেই চাও না। আমি শুধু এটুকুই চাই, আমার অংশুমান দাদা যে সবসময় সবার খেয়াল রাখে, শুধুমাত্র সে একবার নিজের মনের কথাটা শুনুক প্লিজ, শুধুমাত্র একবার।